প্রিয় দর্শক, আমরা তো এটা খুব ভালোভাবেই জানি, বাংলাদেশের রাজনীতিতে যাই ঘটুক না কেন সেটা হয় আওয়ামী লীগ কেন্দ্রিক, আওয়ামী লীগের পক্ষে অথবা বিপক্ষে। বাংলাদেশের রাজনীতিটাই এরকম। একটা বড় ধরনের ঘটনা ঘটে গেল বাংলাদেশের রাজনীতিতে। মহামান্য রাষ্ট্রপতি তিনি তার রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন 1 বছর 8 মাস এখনো মেয়াদ থাকার পরেও। এটা তো এখন স্পষ্ট হয়ে গেছে যে এত তড়িঘড়ি করে রাষ্ট্রপতিকে সরানো, এটা কিন্তু আর তিনি যে পদত্যাগ করছেন এটা আর নাই। এখন এটা হয়ে গেছে যে তাকে সরানো হয়েছে, তাকে পদত্যাগ করানো হয়েছে। তিনি যে অসুস্থতার কথা বর্ণনা করেছেন তার পদত্যাগপত্রে, সেই অসুস্থতা তো ইতিপূর্বে বাংলার মানুষ জানতে পারে নাই। তিনি মাঝে মাঝে বেহুশ হয়ে পড়েন, আরও কী জটিল রোগের কথা বললেন। এগুলো তো পূর্বে কি জেনেছেন বাংলার মানুষ যে বাংলাদেশের রাষ্ট্রপতি এই রোগে আক্রান্ত না? হঠাৎ করে জানলেন। বিষয়টা দেখেন, মাননীয় স্পিকার তিনি কিছুই জানেন না। তিনি তার স্বাস্থ্যসেবার জন্যে লন্ডনে গিয়েছিলেন। সেখান থেকে আসার কথা 26 তারিখে, কিন্তু 2 দিন আগেই তার সফর সংক্ষিপ্ত করে চলে আসতে হলো। সাংবাদিকরা তাকে এয়ারপোর্টে যখন প্রশ্ন করলেন, তখন তিনি বললেন যে তিনি তো ছিলেন বিদেশে, কিছুই জানেন না। তিনি কিছুই জানেন না, অথচ তাকে 5টা 1 মিনিট, সেদিনই বিকেল 5টা 1 মিনিটে রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করতে হলো এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি নিযুক্ত হলেন। আর ডেপুটি স্পিকার তিনি স্পিকারের পদে উত্তীর্ণ হলেন। এই যে ঘটনাটি, এই ঘটনাটি আপনি দেখেন তো, সরকারের পক্ষ থেকে কিন্তু বৃহস্পতিবার এমনকি শুক্রবার সকাল পর্যন্ত তারা কিছুই জানেন না। পদত্যাগপত্রে সই করার পরেও তারা কিছু জানেন না। যখন মাননীয় স্পিকারের কাছে আসলেন তখন তারা জানেন। এই বিষয়টা কি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ, এটা বাংলাদেশের নতুন কিছু না? এরকম ঘটনা বাংলাদেশে অতীতেও ঘটেছে। একবার নয়, একাধিকবার ঘটেছে যে মেয়াদ থাকাকালীনই রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করা। কিন্তু এইবারের বিষয়টা দেখেন, কেন যেন একটা ভেতরে কোনো গল্প আছে এরকম মনে হচ্ছে কিন্তু। কারণ সরকার জানেন না, মাননীয় স্পিকার জানেন না, অথচ তিনি পদত্যাগ করলেন। তিনি অসুস্থ, বাংলার কেউ কোনো মানুষই জানেন না। যে সমস্ত অসুস্থতার কথা বললেন, রোগের কথা বললেন, কেউই জানেন না। আচ্ছা ঠিক আছে, তারপর তিনি পদত্যাগ তো করছেন। এখন একটা রাজনৈতিক সরকার আছে বাংলাদেশে, বিএনপি সরকার, এবং তারা 2/3 আসন তারা এটা সাংবিধানিক অনুযায়ী করতে পারেন। আবার তারা 3 মাসের মধ্যে আরেকজন নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিবেন, সেটাও করতে পারেন। এখানে কোনো সাংবিধানিকভাবে যে এটা কেন হলো, এটা হওয়া উচিত ছিল না, সেরকম না। কিন্তু ঘটনাটি নিয়ে কিন্তু সন্দেহ আছে। এখন এই বিষয়টা কী বার্তা দেয়? বিভিন্নজন বিভিন্ন কথা বলতেছে, তবে আমার যুক্তিতে যেটা আসে সেটা হলো যে আওয়ামী সভানেত্রী যে কথাটা তিনি ঘোষণা দিয়েছেন, তিনি আসবেন ডিসেম্বরের মধ্যেই, এবং বর্তমান সময় শোনা যাচ্ছে যে তিনি ডিসেম্বরের আগেই আসবেন, অক্টোবর নভেম্বরে আসবেন। নভেম্বর ডেডলাইন, এরকম কথাবার্তা অলরেডি চলতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলতেছেন। এখন আওয়ামী সভানেত্রী তিনি যে দেশে আসবেন, একটা পরিস্থিতি তৈরি হতে পারে, যে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা আসতে পারে, মার্শাল ল আসতে পারে, এরকম কথাবার্তা কিন্তু চলছিল। এখন এই রাষ্ট্রপতির দ্বারা সবই সম্ভব হতে পারে, যেহেতু একটা গুঞ্জন। আর একটা বিষয় আপনাদেরকে বলে দেই, সেটা হলো যে তার বিরুদ্ধে অভিযোগ, গুঞ্জন আকারে অভিযোগ নিয়ে আসা হচ্ছে যে তিনি নাকি আওয়ামী সভানেত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোন আলাপে কথা বলেছেন, ফোন আলাপ করেছেন, কোথায়? বিদেশের মাটিতে বসে। এখন এখানে দেখেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু কিচ্ছু জানে না তিনি কোথায় বসে করেছেন। সেখানে তো বাংলাদেশের পক্ষ থেকে আড়ি পাতা সম্ভব নয়। অবশ্যই যুক্তি প্রমাণ সহকারে তুলে ধরা উচিত। এখন সেইটা যদি সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানানো হয়, তাহলে তো পররাষ্ট্র মন্ত্রণালয় জানার কথা। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী আছেন তিনি তো বললেন যে এই বিষয়ে তিনি কিছুই জানেন না। আর অপরদিকে আপনি দেখেন যে আওয়ামী সভানেত্রী কী এমন ঠাকা পড়ছে যে তার সাথে কথা বলবে। এখানে এই প্রশ্নটা কিন্তু আসে যে শেখ হাসিনা যে শাহাবুদ্দিন চুপ্পুর সাথে কথা বলবেন, এটা কি আপনার বিশ্বাস হয়?
আমার এটা বিশ্বাসে আনতে খুবই মুশকিল একটা বিষয়। কারণ হচ্ছে যে তিনি তো এমনি ক্ষুব্ধ। কারণ তিনি রাষ্ট্রপতি পদে ছিলেন, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। তারপরও তার সামনে যেভাবে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে, লাঞ্ছিত, জুতার মালা গলায় দেওয়া হয়েছে এবং বিশেষ করে ধানমন্ডি ৩২ নাম্বার, তিনি চাইলে কি সেটা রক্ষা করতে পারতেন না? বাংলাদেশের সমস্ত মানুষকে সেটা ভাঙার জন্য গিয়েছিলেন, নাকি কথিত তৌহিদি জনতা নামধারী যে অল্প কিছু সংখ্যক মানুষ গিয়েছিলেন, সেটা কি রক্ষা করা সম্ভব ছিল না? সম্ভব ছিল, কিন্তু সেটা তিনি করেননি। এখানে আমার মনে হয় না যে আওয়ামী সভানেত্রী শাহাবুদ্দিন চুপ্পুর সাথে কথা বলবেন, এটা আমার বিশ্বাসের মধ্যে আসে না। তারপরেও বলতে পারেন, মানে সেটা আমরা বলতে পারি না, কিন্তু সেটা কিন্তু প্রমাণিত না। রাষ্ট্রপতি থাকাকালীনই তিনি কিন্তু বলছেন যে এই সমস্ত প্রশ্ন হচ্ছে বিব্রতকর এবং এগুলো হচ্ছে কাল্পনিক প্রশ্নের মতো। আচ্ছা, সেটাও গেল। আবার অনেকেই বলতেছেন যে এই যে শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে ছিলেন, তিনি তো এই সরকারের অনুগত না, এই মানে যা কিছু করতে পারে। ২০২৪-এর ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার হঠাৎ করে ক্ষমতাচ্যুত, একেবারে আকাশ থেকে পাতালে পড়ার মতো অবস্থা। ঠিক সেরকম পরিস্থিতি বিএনপির হতে পারত। আওয়ামী সভানেত্রী আসতেন, আমি কিন্তু বার্তার কথাটা বলতেছি, আওয়ামী সভানেত্রী আসতেন, তিনি তো ঘোষণা দিচ্ছেন মানে আসবেন, তারা তো খুব ভালোভাবে জানেন যে তিনি আসবেন কি না আসবেন। তাহলে তিনি আসতেন, তিনি আসলে পরে এমন একটা পরিস্থিতি তৈরি হলো, হঠাৎ করে তিনি জরুরি অবস্থা জারি করে দিলেন। তাহলে কি হতো? তাহলে বিএনপির ক্ষমতায় থাকতেন, তাদের কি অবস্থা হতো? আকাশ পাতাল হয়ে যেত না? এই ভয় থেকে তাকে সরানো হয়েছে। কিন্তু আমি যতটুকু দেখি যে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু যখন রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতি থাকাকালীন তিনি তো এই সরকারের প্রতি যথেষ্ট পরিমাণ অনুগত ছিলেন। এটা কিন্তু প্রকাশ পেয়েছে তার কথা, ব্যবহার এবং তার যে ভাষণ, বক্তব্য, সেগুলোর মাঝেই। তিনি যে সাংবাদিকের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে বলেছিলেন যে তিনি আছেন, যদি বিএনপি সরকার রাখতে চায় তিনি থাকবেন, আর যদি না রাখতে চান তিনি সম্মানের সাথে চলে যেতে চান। এটার মানে কি? এটার মানে কিন্তু তিনি পদত্যাগ করতে চান না। যদি না রাখতে চান, তাকে যদি এই পদ থেকে সরিয়ে দিতে চায় বর্তমান সরকার, তাহলে তিনি সম্মানের সাথে যেতে চান, কারণ পূর্ণ অনুগত। এবং আরেকটা বিষয় দেখেন, এই যে পদত্যাগপত্রটি, এই পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন মাননীয় স্পিকার। তিনি পদত্যাগপত্রটি পাঠ করার পরে, মানে সংক্ষিপ্ত আকারে শুধু কারণটুকু, যেই কারণে তিনি পদত্যাগ করছেন, সেখানে তো আরও অনেক কিছু লেখা আছে, যে তিনি ন্যায়নিষ্ঠার সাথে আইন মেনে এতদিন দায়িত্ব পালন করেছেন। যাই হোক, সেটা আলাদা বিষয়। শেষে মাননীয় স্পিকার কি বললেন, যে যদিও তিনি, মানে তাদের ভাষায় বলছেন, আমি বলি যে আওয়ামী লীগ সরকারের আমলে তাকে নিয়োগ করা হয়েছিল, নিয়োগকৃত তিনি, তারপরেও তিনি বর্তমান সরকারের প্রতি তার দৃষ্টিভঙ্গিটা ছিল ইতিবাচক এবং একেবারে এই সরকারের প্রতি তার ভালোবাসা ছিল। এই কথাটা বলছেন, সুতরাং তার মঙ্গল কামনা করি আমি। এই কথাটা কে বললেন? মাননীয় স্পিকার। এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কিন্তু এই কথা বললেন, এইটা নিয়ে যেন কোনো উগ্রবাদ না হয়, কোনো মতপার্থক্য না হয়, এইটা নিয়ে যেন আবার সেরকম কিছু না হয়, তিনি সম্মানিত ব্যক্তি, তাকে সম্মান দিতে হবে। তার মানে কি, যথেষ্ট পরিমাণ অনুগত ছিলেন। তাহলে অনুগত থাকার পরেও তাকে সরে যেতে হলো। কেন সরে যেতে হলো? এইখানে হচ্ছে মূল বিষয়। এইখানে আমি মনে করি যে তাকে সরে যেতে হলো এই কারণে যে আওয়ামী সভানেত্রী আসবেন। তিনি কিন্তু একটা ঘোষণা দিয়েছেন যে আপনারা দেখতে পাবেন আন্তর্জাতিক মহল থেকে শুরু করে অনেক কিছুর পরিবর্তন ঘটবে। এবং সেটা দেখেন আপনি কত বড় বড় জায়গায় পরিবর্তন ঘটতেছে। আমার তো মনে হয় যে এই রাষ্ট্রপতির প্রতি আওয়ামী লীগেরও সেরকম কোনো আস্থা ছিল না। আমার এইরকম মনে হয় আমার। এখানে এটা মিলাতে থাকেন। এখন আসেন দ্বিতীয় অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায়টা হলো যে জামাত তো হাফ ছেড়ে বাঁচল। জামাত কীভাবে হাফ ছেড়ে বাঁচল? জামাত হাফ ছেড়ে বাঁচল, দেখেন 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় তাদের অবস্থানটা কী ছিল? তাদের অবস্থান ছিল মুক্তিযুদ্ধের বিপক্ষে, স্বাধীনতার বিপক্ষে, সাংগঠনিকভাবে ঘোষণা দিয়ে সশস্ত্রভাবে তারা মাঠে কাজ করেছেন। সেই বিষয়টি নিয়ে যখন প্রশ্ন করা হয়, তখন
তাদের ভিতরে কিন্তু সেই বিব্রত ভাব দেখা যায় না, বা তারা যে একটু নত হওয়া, তারা যে ভুল করেছিলেন। একটা মানুষ যদি কোনো ভুল করে থাকে এবং সেই ঘটনার যদি প্রশ্ন করা হয়, তখন তার অঙ্গভঙ্গি, তার মুখের ফেস, কথাবার্তায় কিন্তু এটা ফুটে ওঠে যে তিনি আদৌ ভেতরে ভেতরে অনুতপ্ত, প্রকাশ করুক না করুক। কিন্তু যদি ভেতরে ভেতরেও অনুতপ্ত না হন, সেটা কিন্তু তার কথা এবং ব্যবহারে বোঝা যায়। ঠিক তেমনই জামাতে ইসলামের এই মুক্তিযুদ্ধের বিষয়ে, স্বাধীন দেশে তারা রাজনীতি করতেছেন, অথচ স্বাধীনতার বিরোধিতা করছিলেন তাদের পূর্বপুরুষেরা বা তাদের রাজনৈতিক দল, সেইটা তারা মোটেও বিব্রত না এবং সেটার জন্য মোটেও তারা অনুতপ্ত না। এবং তাদের অঙ্গভঙ্গি দেখে মনে হয় তারা এখনও সেই সিদ্ধান্ত অটল। সময় সুযোগ পেলে এখনও সেই স্বাধীনতাকে বিপন্ন করতে তারা কাজ করবেন এবং করেছেন অনেকাংশে ডক্টর ইউনূসের আমলে। কিন্তু সাম্প্রতিককালে তাদের একজন সংসদ সদস্য নিয়ে যে ধরনের ঘটনা সামনে আসতে শুরু হয়েছে, সেইটা নিয়ে তারা রীতিমতো বিব্রত এবং প্রশ্নে তারা, এটা বলাই চলে যে সাংবাদিকদের এড়িয়ে চলেছেন তারা। খুবই তারা সাবধানের সাথে চলেছেন। এই রাজনৈতিক দলটার অস্তিত্ব নিয়ে টানাটানি এরকম একটা পর্যায়ে চলে যাচ্ছিল এরকমই মনে হয়। এই একটি ঘটনা, কারণ তাদের লেবাস, ধর্মকে ব্যবহার করা এবং পাশাপাশি তাদের ভেতরের যে চারিত্রিক বিষয়টা তুলে সামনে আসা, এই বিষয়গুলো কিন্তু তাদের জন্য একেবারে বুমেরাং। সেখান থেকে এক পর্যায়ে হাঁপ ছেড়ে তারা বাঁচলেন। কারণ বাংলাদেশের রাজনীতি কি, একটা ঘটনা যখন আসে আর একটা পেছনের ঘটনাটি ধামাচাপা পড়ে যায়, সেদিকে আর কোনো কর্ণপাত থাকে না। আমার তো মনে হয় তিনি এমপি বহাল থাকবেন, এরকম একটা পরিস্থিতি। এখন তো বয়ান শুরু হয়েছে যে ওই মেয়ে নাকি তাদেরকে, ওই জিএম নজরুল ইসলামকে সেবা যত্ন করার জন্য ইচ্ছা পোষণ করছিলেন। তার মানে কি, এটা জায়েজ হিসাবে ঘোষণা করা কিন্তু অলরেডি তারা শুরু করছে। তার মানে পদ পদবি থাকতে পারে। এইখানে তারা হাঁপ ছেড়ে বাঁচলেন। আর একটা বিষয় হলো যে তারা যখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতায় ছিলেন, জামাত ইসলাম কিন্তু পরোক্ষভাবে ক্ষমতায় ছিল ডক্টর ইউনূসের শাসনামলে। সেই শাসনামলে, সেই ক্ষমতা থাকাকালীন কিন্তু তারা বহুভাবে চেষ্টা করেছে তখনকার সময়, এখন তো সাবেক হয়ে গেছেন, সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করা বা সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেই ম্যাটিকুলাস রিজন সেখানে কার্যকর হয়নি, তারা পারেননি। এখন দেখেন গুঞ্জন শুরু হলো, গুঞ্জন শুরু হওয়ার একদিনের মাথায় তিনি পদত্যাগ করলেন। গুঞ্জন শুরু হওয়ার থেকে তাদের কিন্তু সেই লম্পঝম্প শুরু হয়ে গেছে, গ্রেপ্তার করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। পদত্যাগ করার সাথে সাথে তারা আবার রাজপথে নামছে। তাদের তো আমরা জানি বিভিন্ন ব্যানার আছে, তাদের নিজস্ব ছাত্র সংগঠন বা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের আলাদা আলাদা ব্যানার, মুখোশ পরা। এটা এখন ওপেন সিক্রেট, সবাই জানে। তারা আলাদা আলাদা ব্যানারে নামেন, কিন্তু মূলত জামাত। তারা রাষ্ট্রপতিকে গ্রেপ্তার চাচ্ছেন, এমনও কথা বলতেছেন যে, আবার এই যে আর একজন আছেন না তাদের যে আমির, সর্বোচ্চ নেতা, তিনি তো বলছেন যে তিনি শেখ হাসিনা যে পদত্যাগ করেননি, এই সত্য কথাটি বলে নাকি তিনি তার শপথ ভঙ্গ করেছিলেন এবং সেটার প্রায়শ্চিত্ত তাকে করতে, এই ধরনের কথা বলতেছেন। তার মানে তারা দুই দিক দিয়ে কিন্তু হাঁপ ছেড়ে বাঁচল। আর একটা প্রশ্ন সামনে চলে আসে, সেই প্রশ্নটা হলো যে এই যে মহামান্য রাষ্ট্রপতিকে সরানো হলো, এইখান থেকে আর একটা বার্তা হলো যে বর্তমান ক্ষমতাসীনরা ব্যাপক একটা কি বলে যে দুর্দিন দুঃসময়ের মধ্যে পড়ে গেছে। যদিও তারা ক্ষমতায়, কিন্তু তাদের অবস্থাটা খুবই নাজুক একটা পরিস্থিতি, এটা কিন্তু আপনাকে মানতে হবে। এখন দেখেন, যার নাম সামনে আসতেছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং তার সকল জায়গায় গ্রহণযোগ্যতা আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সেখানে তিনি সভাপতিত্ব করেছেন এবং তিনি বিশ্ব পরিচিত একজন ব্যক্তি, কিন্তু নারী। তাকে যখন রাষ্ট্রপতি করা হবে এবং পাশাপাশি দেখেন যে এই কথা শোনা যাচ্ছে, গুঞ্জন শোনা যাচ্ছে, কিন্তু বাস্তবতা কতটুকু এখনও জানি না, যে ইসরায়েলকে পাকিস্তান তারা স্বীকৃতি দেবে, সৌদি আরব দেবে এবং আমেরিকার পক্ষ থেকে যেহেতু আমেরিকার পতাকা উড়াইছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাতে এই সরকার, এবং চুক্তিটাও মেনে নিয়েছে, আর বাড়তি 10% শুল্ক আরোপ করেছে। এখন আমেরিকা সরকার যদি বর্তমান বাংলাদেশ সরকারকে বলেন যে আপনাদেরকে
ইসরায়েলে স্বীকৃতি দিতে হবে। এটা বাধ্য তারা, আপনি যেভাবে বলেন না কেন। এইটা যদি করে তাহলে কি হতে পারে, বাংলাদেশে কিন্তু রাজপথে নামতে পারে, যেটাকে বলা হয় যে ওই যে উগ্রবাদী গোষ্ঠী যারা আছেন তারা রাজপথে নামতে পারেন। সেখানে মানে চতুর্মুখী চাপে সকল কিছু মিলে এটাই মনে হচ্ছে যে যাই কিছু আপনি যেভাবেই দেখেন না কেন আওয়ামী লীগ কেন্দ্রিক, হয় আওয়ামী লীগের পক্ষে নয় আওয়ামী লীগের বিপক্ষে, এরকম ঘটনায় বাংলাদেশে ঘটে এবং ঘটতেছে। তবে আমি শেষে এই কথাটা আবার বলবো যে এইটা হচ্ছে শেখ হাসিনা ফিরে আসবে তার আগমনের উপলক্ষে বাংলাদেশের রাজনীতিতে যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটা সেগুলো কিন্তু ঘটতেছে। হয়তোবা আমরা পরবর্তীতে বুঝতে পারবো যে হ্যাঁ, ও এই কারণে তাহলে এই ঘটনা ঘটেছিল, এই কারণে তাহলে একে পদ থেকে সরানো হয়েছিল বা সরে গিয়েছিলেন, এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারবো। কিন্তু যে যেভাবে ভাবুক আওয়ামী সভানেত্রী যখন বাংলাদেশে আসবেন তখন কিন্তু তিনি স্রোতের বিপরীতে আসবেন বলে আমার কাছে মনে হয় না। পরিবেশ পরিস্থিতিটা অনুকূলই থাকবে তাদের। এরকমই মনে হচ্ছে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।